আজ আপনাদেরকে দেখাবো আসল শিলাদেবীর ঘাট। এখানে নাকি একটা উঁচু ঢিবি আছে, যেখানে নাকি কেউ মাটি টাটি কাটতে পারে না। না, ওখানে কেউ কাটতে পারে না, কাটলে তার সমস্যা হয়। কি হয়েছে? মধ্যে রক্ত ওঠে কিংবা তার মারা যায়, এইরকম হয়। যেখানে শিলাদেবী বা পরশুরামের বোন যেখানে আত্মহত্যা করেছে, হ্যাঁ, জীবন দান করেছে বা নদীতে লাফ দেওয়ার কোনোদিন উঠেন না, সেই জায়গা কিন্তু এই ঠিক এই যে গাছ। অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, সে যখন বুঝতে পারলো যে এবার আক্রমণটা তার উপর হবে, তখন সে এক দৌড়ে এসে এখানে এসে জাস্ট এই জায়গায় কিন্তু উনি এই করতোয়া নদীতে কিন্তু লাফ দিয়ে আত্মহত্যা করে। ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন ওই যে যে লোকগুলা যাচ্ছে, এটাই কিন্তু রাজা পরশুরামের সে রাজপ্রাসাদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো অনুমান করতে পারছেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, ওটা হচ্ছে যে রাজা পরশুরামের রাজপ্রাসাদ, আর এই পাশেই রয়েছে জিওতকুণ্ডু, যেখানে যে যুদ্ধ পরাজিত যে সৈনিকরা যারা মৃত্যুবরণ করত, এর আগে আপনারা শুনছেন যে এই কূপের পানি দিয়ে তারা কিন্তু আবার পুনরায় জীবিত হতো। তো আজকে আমি এই দুটা টপিক আপনাদের সামনে তুলে ধরবো না। আজকে যে টপিক আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে এর আগে আপনারা অনেকেই জানছেন যে শিলাদেবীর ঘাট সম্পর্কে, শিলাদেবীর ঘাট দেখছেন, শিলাদেবীর ঘাট সম্পর্কে আপনারা জানছেন, কিন্তু অরিজিনাল শিলাদেবীর ঘাট কিন্তু আপনারা দেখেননি। আজকে কিন্তু আমি আপনাদেরকে আসল যে শিলাদেবীর ঘাট, সেই আসল শিলাদেবীর ঘাট কিন্তু আমি দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে রাজা পরশুরামের বাড়ি, আর এই বাড়ি থেকে একটা কিন্তু যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু চলে আসছে এই জিওতকুণ্ডু পর্যন্ত। আর এই জিওতকুণ্ডু থেকেই কিন্তু যে কিছু দূর গেলেই এখানে যে আসল শিলাদেবীর ঘাট আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। থাকুন আমার সঙ্গে এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন। আমি আপনাদেরকে যে আসল শিলাদেবীর ঘাট সেখানে কিন্তু নিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত সেখানে কিন্তু একটা কোদাল দিয়ে মাটিও কেউ কাটতে পারে না, ওই জায়গা ওইভাবেই আছে। আশেপাশের জমিতে কিন্তু চাষাবাদ করা হচ্ছে, ধান লাগাইছে, অন্যান্য সবজি লাগাইছে, কিন্তু সেই জায়গার শিলাদেবী যেখানে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করছে, সেই জায়গার যে মাটি আজ পর্যন্ত কেউ কাটবে, এটা কিন্তু কেউই কাটতে পারে না। আজ আপনাদেরকে দেখাবো আসল শিলাদেবীর ঘাট, এবং ইউটিউবে আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি আসল শিলাদেবীর ঘাট। এর আগে শিলাদেবীর ঘাট আপনারা দেখছেন যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু স্নানও করে প্রতি বছর, কিন্তু অরিজিনাল শিলাদেবীর ঘাট কিন্তু আমি ওটা না, আমি অরিজিনাল শিলাদেবীর ঘাট কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন চলুন ঘুরে আসি সেই অরিজিনাল শিলাদেবীর ঘাট থেকে। আচ্ছা, আপনি এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটা আপনার পরশুরামের বাসা। পরশুরামের বাসা না? আচ্ছা, আমরা তো জানি যে শিলাদেবীর ঘাট ওই পাশে, কিন্তু আসল ঘটনাটা একটু বলেন। আসল ঘটনা এখানে এই রাস্তা দিয়ে আপনার সিঁড়িতে যায় সামনে, এটাই শিলাদেবী ঘাট ছিল। আচ্ছা, এখান থেকে ওটা পরে পুড়ে যায়, ওইদিকে সরে গেছে। ও, তার মানে নদী ভরাট করতে করতে ওটাও শিলাদেবীর ঘাট, কিন্তু ওখানে মানুষের বানানো, কিন্তু অরিজিনাল তো এখানে না। এখানে এখানে নাকি একটা উঁচু ঢিবি আছে, যেখানে নাকি কেউ মাটি টাটি কাটতে পারে না। না, ওখানে কেউ কাটতে পারে না, কাটলে তার সমস্যা হয়। কি হয়েছে? মধ্যে রক্ত ওঠে কিংবা তার মারা যায়, এইরকম হয়। এই যে দেখেন, আমি কিন্তু জিওতকুণ্ডু যেটা আছে সেখান থেকে কিন্তু যাত্রা শুরু করলাম। দেখেন এই যে যে জিওতকুণ্ডুর যে এখানে জিওতকুণ্ডু সম্পর্কে কিন্তু বিস্তারিত লেখা আছে, আপনারা আসলে কিন্তু এখানে পড়বেন, পড়ে এই জিওতকুণ্ডু সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। আর এখান থেকেই দেখেন এই যে যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ইঁট দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি নেমে যাচ্ছি। আর এই পাশ থেকে আপনাদের সেই আবারও দেখায়, ওই যে দেখেন ওই যে মানুষজন ঘোরাফেরা করতেছে, ওটাই কিন্তু সেই রাজা পরশুরামের যে বাসভবন রাজপ্রাসাদ, সেটা কিন্তু রাজা পরশুরামের রাজপ্রাসাদ। আর সেখান থেকেই নেমে গিয়ে এই যে দেখেন যে একটা রাস্তা বয়ে চলে গেছে, এই যে সেই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন সেই শিলাদেবী, যেখানে আসল শিলাদেবীর ঘাট, সেখানেই কিন্তু আমি যাচ্ছি। এতদিন আমরা যে ঘাটটা সম্পর্কে বিস্তারিত জানতাম, সেই ঘাটটা কিন্তু আসলে নদী ভরাট হতে হতে কিন্তু সেই করতোয়া নদীটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। সেখানে কিন্তু যে দেখানো হয় যে এটাই, ওখানে একটা শ্মশান রয়েছে, এই শ্মশানকে কেন্দ্র করে ওখানে সেই শিলাদেবীর ঘাট সম্পর্কে জানানো হয়, কিন্তু সেটা কিন্তু আসল শিলাদেবীর ঘাট না। এই যে যে দুর্গটা দেখতে পাচ্ছেন, যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীরটা দেওয়া হয়েছিল মূলত, এইটাই ছিল হচ্ছে করতোয়া নদী। এই নদীটা যাতে না ভেঙে এই মহাস্থানগড়ের যে
এই যে রাজা পরশুরামের যে প্রাসাদ রয়েছে এই প্রাসাদের যাতে কোনো ক্ষতি না করতে পারে এই কারণে কিন্তু এই যে প্রাচীর এবং দুর্গ এটা কিন্তু এখানে গড়ে তোলা হয়েছিল। আর এই প্রাচীরের নিচ থেকেই কিন্তু শুরু হয়েছিল যে করতোয়া নদী। এখান থেকে যত দূর যাবেন সেখানে ওই যে দেখেন গাড়ি ঘোড়া চলাচল করতেছে, এখান থেকে কিন্তু অনেক দূর যে সেই করতোয়া নদী, সেই নদী কিন্তু এখন সেখানেই কিন্তু শিলাদেবীর ঘাট বানানো হয়েছে। ভিউয়ার্স দেখেন এখানেই কিন্তু শিলাদেবী আত্মহত্যা করেন। এখন আমি সেই জায়গাতে যাব। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন ওখানে দেখেন চারপাশে কিন্তু চাষাবাদ করা হয়েছে, কিন্তু এই যে একটু সামান্য যে জায়গা ফাঁকা যে জায়গা রাখা হয়েছে এই জায়গাতে আজ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারে না। এখানে বলা হচ্ছে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার যখন রাজা পরশুরামের সমস্ত সৈন্যদের পরাস্ত করে, যখন তাদের যেই রাজপ্রাসাদ আক্রমণ করেন, তখন রাজা পরশুরামকে যখন মারা হলো, শিলাদেবী যখন বুঝতে পারে এইবার আক্রমণটা তার উপর হবে, তখন শিলাদেবী অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, সে যখন বুঝতে পারলো যে এইবার আক্রমণটা তার উপর হবে, তখন সে এক দৌড়ে এসে এখানে এসে জাস্ট এই জায়গায় কিন্তু উনি এই করতোয়া নদীতে কিন্তু লাফ দিয়ে আত্মহত্যা করে। এবং শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের হাতে যে আশাটা ছিল, যে লাঠিটা ছিল, সেই লাঠিটা নাকি তার উপরে তখন নিক্ষেপ করা হয় এবং সেই লাঠি এবং সেই শিলাদেবী একসঙ্গে দুইজনে কিন্তু এখানে নিমজ্জিত হয়ে গেলেন এবং কালের গর্ভে তারা বিলীন হয়ে গেলেন। এবং সেই জায়গা আজ পর্যন্ত যে ওই জায়গাতে যারাই ওখানে কাটার চেষ্টা করছে, যারাই ওখানে মাটি কাটার চেষ্টা করছে, যারা এখানে ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরই অনেক বড় দুর্ঘটনা হয়েছে। তো চলুন এখন সেই জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স এখন কিন্তু আমি যে শিলাদেবী যে ঘাটে লাফ দিয়ে উনি আত্মহত্যা করেছিল, জীবন্ত লাফিয়ে যিনি নদীর জলে তার জীবন বিসর্জন দিয়েছিল, এখন কিন্তু আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি। তো এতদিন আমরা যেটা জানতাম যেটা হচ্ছে যে করতোয়া নদীর যে জায়গায় শিলাদেবীর ঘাট বানানো হয়েছে সেই জায়গায় একটা শ্মশান রয়েছে, আমরা সেটাকেই কিন্তু জানতাম যে এটাই হচ্ছে আসল শিলাদেবীর ঘাট, কিন্তু আসলে বিষয়টা সেইটা নয়। এই যে দেখেন এখান থেকে দেখলেও আপনারা বুঝতে পারবেন এই যে রাস্তাটা চলে আসছে সরাসরি যে রাজা পরশুরামের রাজপ্রাসাদ থেকে যে একটা রাস্তা চলে আসছে, এবং এইটা যে প্রাচীর, এই প্রাচীরের নিচেই কিন্তু এটাই হচ্ছে এখন করতোয়া নদীর যে অংশ সেই অংশ ছিল। এখান থেকে শুরু করে এই পাশে করতোয়া নদী যতদূর পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে পুরাটাই সেই করতোয়া নদী ছিল। কিন্তু এখন আস্তে আস্তে এই নদীগুলো ভরাট হতে হতে এখন কিন্তু মূল যে নদী সেটা তার মূল জায়গায় না থেকে এটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে, এবং সেখানে এখনও কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুণ্য স্নানের ব্যবস্থা করে। শিলাদেবীর ঘাটে তারা এসে কিন্তু এখানে পুণ্য স্নান করে থাকে। আর যখন তারা আসে তখন ওই পাশে আরেকটা ঝোপঝাড় আছে, জঙ্গল আছে, তারা কিন্তু ওখানে এসে কিন্তু কাপড় টাপড় চেঞ্জ করে এবং ওখানে একদিনের জন্য এসে তারা রান্না বান্না করে কিন্তু সবাই খায়। কিন্তু দেখেন আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই যে মহাস্থানগড়ের যে দুর্গ, এই দুর্গর নিচে এখান থেকেই কিন্তু এটাই কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু যে করতোয়া নদী। এই করতোয়া নদী দিয়ে এখান থেকে যে পরশুরামের যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদ থেকে রাস্তা এসে এখানে যে ঘাট ছিল এই ঘাটেই কিন্তু শিলাদেবী কিন্তু আত্মহত্যা করেন। যখন শাহ সুলতান বলখি মাহিসাওয়ার তাকে পরাজিত করলেন রাজা পরশুরামকে, সেই পরশুরামের বোন অনিন্দ সুন্দরী সেই শিলাদেবী সে অপমান এবং ক্ষোভে এবং শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের কাছে তার হাতে ধরা না দেওয়ার এবং তার যে বাধ্য না হওয়ার কারণে তিনি কিন্তু সরাসরি একটা দৌড়ে এসে এই যে করতোয়া নদী, এই করতোয়া নদীতে ওই যে গাছটা আছে এই জায়গায় তিনি আত্মহত্যা করেন, লাফ দিয়ে কিন্তু আত্মহত্যা করেন। তো দেখেন এই জায়গায় আরও কিছু বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যে এই পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এই পাশে কিন্তু জমিতে চাষাবাদ করা হয়েছে, এই পাশেও কিন্তু জমিতে চাষাবাদ করা হয়েছে। এই যে দেখেন বিভিন্ন যে শাক সবজি, এখানে এটা মনে হয় ফুলকপি লাগানো হয়েছে, ওই পাশে আলুর চাষ করা হয়েছে, এই পাশেও কিন্তু আলুর চাষ করা হয়েছে। কিন্তু এই যে জায়গাটা, এই যে দেখেন এখান থেকে এইটুকু কাটলেই কিন্তু এটা আরেকটা জমি বের হয়, কিন্তু এই জায়গাটা কিন্তু এখনও অক্ষত আছে। তো এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই জায়গাটুকু কোনো চাষাবাদ করা যায় না, কোদাল দিয়ে মাটি কাটা যায় না, কিছুই করা যায় না। এই জায়গাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই শিলাদেবী রাজা পরশুরামের যে প্রাসাদ সেই প্রাসাদ থেকে যখন শাহ সুলতান বলখি মাহিসাওয়ার পরশুরামকে যখন পরাজিত করলেন, ঠিক সেই সময় শিলাদেবী অনিন্দ সুন্দরী শিলাদেবী তার সম্ভ্রম ইজ্জত বাঁচানোর জন্য এবং সে অন্যের অধীনস্থ না হওয়ার কারণে এখানে কিন্তু এই করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে তিনি তার
যে দেহ ত্যাগ করেন। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই শিলাদেবী যখন এখানে ঝাঁপ দেয় দিয়ে আত্মহত্যা করে, তখন শাহ সুলতান বলখি মাহিসাগরের হাতে যে আশা ছিল, যেটা ওনার হাতে সে সবসময় রাখতো, সেটা কিন্তু শিলাদেবীর উপরে আবার নিক্ষেপ করে। তো নিক্ষেপ করার পরে সেই শাহ সুলতান বলখি মাহিসাগরের আশা এবং শিলাদেবী একসাথে এখানে কালের গর্ভে বিলীন হয়ে যায়। তারপর থেকে কিন্তু তারা এখানে আর কিন্তু জাগেনি, এবং তারপর থেকে এই যে যুগ যুগ হয়ে গেল, প্রায় 1000 বছর পার হয়ে যেতে চলেছে, কিন্তু এই জায়গা কিন্তু এখনও অক্ষত রয়েছে। দেখেন আশেপাশে কিন্তু চাষ করা হচ্ছে, শাকসবজির চাষ করা হচ্ছে, এই পাশেও হচ্ছে, এই পাশেও হচ্ছে, কিন্তু এই জায়গাতে যে কেউ যে মাটি কাটবে, এখানে যে চাষাবাদ করবে, এইটা কিন্তু এখন পর্যন্ত পারে না। আর আরেকটা আপনাদেরকে অবাস্তব আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এটারই আরেকটা অংশ ওই পাশে, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, আমি হয়তো কিছুক্ষণ পর আবার ওখানে নিয়ে যাব। এই দুটা জায়গায় তারা এখানে কিছুই করতে পারে না। যারা এখানে ক্ষতি করতে আসে, দেখা যাচ্ছে যে একটু মাটি কাটবে, হয়তো চাষাবাদ করবে বা নাঙল চালাবে, তাদেরই নাকি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তারা কিন্তু এখানে আর আসতে পারে না। তো এটাই সেই অলৌকিক এবং আসল শিলাদেবীর ঘাট। এই যে দেখেন, আমি জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে কিন্তু এই যে মাঠের ভিতর দিয়ে আমি যাচ্ছি। এই যে আলু ক্ষেতটা লাগানো হয়েছে, আলু ক্ষেতের কিন্তু মাঝখান দিয়ে আমি এখন যাচ্ছি। তাছাড়া আপনারা হয়তো জায়গাটা বুঝতে পারবেন না যে জায়গাটা কেমন। এই যে দেখেন, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে নিচ দিয়ে কিন্তু জমি ক্ষেতের চাষ করা হয়েছে, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের ওই পারেও কিন্তু আরেকটা জমি। এই মাছ দুই জায়গাতেই জমি, কিন্তু এই যে মাঝখানের যে আলটা, এই আলটা কিন্তু এখান থেকে কেউ এখানে এই আলের কোনো ক্ষতি করতে পারে না। এখানে যে মাটি কাটবে বা এখান থেকে এই কিছু করে, এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে দেখেন শুরু হয়েছে একটা গাছ আছে। এই যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এখন এখান থেকে যাচ্ছি, দুই পাশেই কিন্তু শাকসবজির চাষ করা হয়েছে, কিন্তু এই জায়গাটা দুই পাশেই শাকসবজির চাষ করা হয়েছে, কিন্তু এই জায়গাটার কেউ কোনো ক্ষতি করতে পারে না। এই যে দেখেন সামনেই কিন্তু যে মহাস্থানের যে দুর্গ, সেই দুর্গ কিন্তু ওখান থেকেই শিলাদেবী কিন্তু এখানে জাস্ট লাফ মেরেছিল, লাফ মেরে কিন্তু আত্মহত্যা করেছিল। এই যে দেখেন এই পাশে কিন্তু শাকসবজি, ওই যে মহাস্থানের দুর্গ, আবার এই পাশে দেখেন, এই যে এই পাশেও কিন্তু দেখেন এই যে শাকসবজির চাষ করা হয়েছে, কিন্তু এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু এখনও অক্ষতই রয়ে গেছে। ভিউয়ার্স দেখেন, এই যে আমি এখন একটা ক্ষেতের ভিতরে আছি, কিন্তু এখানেও কিন্তু চাষাবাদ করা হয়েছে। আর এই যে এখান থেকে দেখেন ওই যে গাছ পর্যন্ত, ওই গাছ পর্যন্ত কিন্তু এটা হচ্ছে শিলাদেবী যেখানে মৃত্যুবরণ করেন, সেখানেই কিন্তু ওই গাছ পর্যন্ত এটাই ছিল ঘাট। আর এটার ওই পারেও কিন্তু আবার জমি জমা, ওখানেও কিন্তু চাষ করা হয়েছে এইরকম। কিন্তু এই জায়গার যে কেউ কোনো ক্ষতি করবে, এটা কিন্তু কেউ কিন্তু করতে পারে না। পারলে এই জমিওয়ালা কিন্তু আরও ওই দিক যেতে পারতো, কিন্তু এই জমিওয়ালা কিন্তু ওইদিকে যাওয়ার আর সাহস নাই। অরিজিনাল মানে এখানে যখন অনেক দাওয়া করে, তখন এখানে ওর একটা হাসা ছিল হাতে, হ্যাঁ, এই হাসাটা এখানে ফিকে মারে, এখানে আক্রমণ করবে চাচ্ছিল, কিন্তু এখানে না পারাতে ওখান দিয়ে চলে গেল। এখানে ওর নাকি করতোয়া, ওর এরিয়া আসলে সিটি আছে, ও একটা ঢিপি আছে, সিটিটা আছে ওনার হাসা ফাঁকানে, হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ উনি এখানেই আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যতিক্রমে এখানে আর হয়নি, ওই জায়গায় চলে গেছে, ওইখানে চলে গেছে, ওখানে বুঝতে পারছি, ওখানে যে ঝাঁপ মারছে ওখানে, হ্যাঁ এখানে আগে মারবে আসলে, কিন্তু হাজার যখনই ফিকে মারছে সৈন্য এসে গেছে, না ইয়ে করতে ওখানে চলে গেল, ওই জায়গায় লাভ দিয়ে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা মোশাররফ ভাই, জি বলেন। আমরা তো এতদিন যে শিলাদেবীর ঘাট সম্পর্কে জেনে আসছিলাম, আমরা মনে করতাম যে করতোয়া নদী ওখানে গেছে, ওটাই ঘাট। তা আজকে তো ইতিহাস অন্যদিকে যাচ্ছে, এটা সম্পর্কে একটু বলেন তো। ভাই আসলে আপনারা জানেন, অনেক গানে গানে বিভিন্ন সাহিত্যিকের বিভিন্ন বোর্ড থেকে আমরা দেখেছি নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, হ্যাঁ, এটা হ্যাঁ, এটাই হচ্ছে নদীর ধর্ম। হ্যাঁ, আমি সংক্ষেপে বলতেছি। তো ঠিক এই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক করতোয়া নদীর একটা মাঝখানে। আচ্ছা, আর আমার সামনে দিয়ে দেখাচ্ছেন যে একটা প্রাচীর, হ্যাঁ, কুণ্ডনগরীর যে প্রাচীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রাচীরের ঠিক পাশেই হ্যাঁ ঘাট। হ্যাঁ, আর দেখুন এই যে দেখুন এখান থেকে এই যে প্রাচীর, হ্যাঁ, এই যে দেখেন পুরাটা এই যে ঢালু, হ্যাঁ, এই যে দেখেন এটা পুরাটা এই যে ঢালু, হ্যাঁ, এবং মনে হচ্ছে যে এটা এখন বর্তমানে একটা জীবন্ত একটা ঘাট। আচ্ছা, এখানে কিন্তু নিদর্শন রয়েছে। হ্যাঁ, তবে আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা যে এতদিন যে শিলাদেবীর ঘাট হ্যাঁ, জেনে আসছি, সরকার সেখানে বেঁধে দিয়েছে, এটা কি ফলস? হ্যাঁ, সেটাও সত্য। হ্যাঁ, তবে আপনাদেরকে বলি,
যেহেতু ওখানে একটা হিন্দু ধর্মের যে একটা স্নান বা গোসল করার যে একটা ব্যবস্থা, হ্যাঁ ওখানে গোসল করে, ওখানে পূজা হয়, ওখানে অনেক কিছু হয়। তো এখন তো নদী ভাঙতে 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 ঠিক পূর্ব দেশে চলে গেছে, মানে পূর্ব দিকে গেছে। ঠিক ওখানে পানি এখন আছে বিধায় সেখানে ঘাট নির্মাণ করেছে, কিন্তু ওটা হচ্ছে নতুন ঘাট। আচ্ছা। আর যেখানে শিলাদেবী বা পরশুরামের বোন যেখানে আত্মহত্যা করেছে, হ্যাঁ জীবন দান করেছে বা নদীতে লাফ দেওয়ার কোনোদিন উঠেন না, সেই জায়গা কিন্তু এই ঠিক এই যে গাছ, এই গাছের এইখানে দেখতেই পাচ্ছেন যে এটা যদি একটা নদীর ঘাট হয় তাহলে ওই দৌড়ে আসে এখানে কিন্তু লাফ দিয়েছিল। আর এখানেই শাহ সুলতান মাইসর বলখী রহমতুল্লাহ আলাইহির হাতের লাঠি এইভাবে ফুঁকে মারে। আচ্ছা। ঠিক সেই হাতের লাঠি মোবারকও এই আল্লাহর ওলির যে হাতের লাঠি, এবং আমাদের মুসলমান ধর্মে সম্মান দেওয়ার জন্য আশা মোবারক বলা হয়। আচ্ছা। এই হাতের আশাটাও কিন্তু ওই একই জায়গায় রয়েছে। আচ্ছা। শিলাদেবীও আর ভেসে উঠলো না, লাঠিও আর পাওয়া গেল না। বলা হয় যে লাঠি এবং শিলাদেবী এখানে আজও রয়েছে। আর বড় কথা, এখানে তো অনেক অলৌকিক জাগ্রত জায়গা। আচ্ছা। এটা আমি জানি, তবে এটাই যে এখন যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা বর্তমান নয়া ঘাট, মানে নতুন ঘাট। আর আদি যেখানে মৃত্যুবরণ করেছে সেটা কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে শিলাদেবী ঘাট। এবং এই যে যে প্রাচীরটা দেখতে পাচ্ছি, এই প্রাচীর, এটা কি এই যে যাতে ওইদিকে আর না ভাঙে এই কারণে কি ওই প্রাচীরটা দেওয়া হয়েছে? এখন দেখেন, এটা একটা পুণ্ডনগর রাজধানী। তো এটা যেহেতু করতা নদীর সেবন কিন্তু লঞ্চ স্টিমার সব চলতো, এবং ভয়াবহ একটা রূপ ছিল এই নদীর। তবে তারা এমন ভাবে এই প্রাচীরটা করছে যেন এই নদী ভেঙ্গে যেন ওদিকে যেন না যায়। এটার জন্য আবার দেখেন, এটার ঠিক পশ্চিম পাশে কিন্তু আবার সাগর হচ্ছে এই কালিদাও সাগর। ঠিক ওই পাশ দিয়েও কিন্তু এইভাবেই কিন্তু এই প্রাচীরটা রয়েছে। আবার দেখেন, ঠিক দক্ষিণ পার বানারসি বিল বলেন এবং নদী বলেন, একই এই শহরের সব সাইডে কিন্তু সাগর, পানি আর পানি, মাঝখানে শহর। মানে তারা এমন ভাবে নির্মাণ করছে যেন এখানে যেন আক্রমণ না করতে পারে, গোটা বিশ্ব পরিচালনা করতো এখান থেকেই। আচ্ছা। এই জন্য সব দিকে নদী, মাঝখানে শহর, তার মানে পুণ্ডনগর। শিলাদেবী রাজা পরশুরাম যখন বলখী মাহিসাগরের হাতে পরাজিত হলেন, তখন মান সম্মান রক্ষা করার স্বার্থে শিলাদেবী কিন্তু এই ঘাটে এসে এখানে মৃত্যুবরণ করে। এই জীবন আর রাখবো না। আচ্ছা। আমার ভাই রাজাই যেহেতু নাই, সৈন্য সামন্ত নাই। আরেকটা বিষয়, সৈন্য সামন্ত ধরলে হয়তো সে মুসলিম ধর্ম গ্রহণ করা লাগতো, তারও একটা ভয় ছিল। ভয় ছিল, মানে একটা প্রস্তাব দিয়েছিল এই আল্লাহর ওলি, তুমি এখন তার কেউ নাই, তুমি এই ইসলাম ধর্ম গ্রহণ করো। আচ্ছা। না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, ইসলামে দীক্ষিত না, আমি দীক্ষিত না, আমি যাবো না। না, তোমাকে দিতে হবে। তখন ওই দুজনের ভিতর কিন্তু মারামারি, ফাটাফাটি। এমন সময় ওই শাহ সুলতানে কিন্তু মারার জন্য, তার সাথে যুদ্ধ করার জন্য কিন্তু সে প্রস্তুতি নিয়েছিল ওই রাজপ্রাসাদে। আচ্ছা। কিন্তু এক সময় পরাজিত হওয়ার পরে দেখলো যে আর তন্ত্র মন্ত্রতে জাদুকর ছিল, সব শেষ। তখন প্রাণের ভয়ে বা ইজ্জত রক্ষা করার জন্য যাই বলেন না কেন, সে পুরাই জলাঞ্জলি জাগ দেওয়ার মতো এই জায়গাতে এসে লাভ দেয়। এই জায়গাতে এসে লাভ দেয় সে, তার এটা কিন্তু শাশ্বত সত্য। এটা তার প্রাণ বিসর্জন দেয়। এখানে প্রাণ বিসর্জন দেয়, সেই জায়গাতে কিন্তু আপনি এবং আমি রয়েছি। এখন দেখলাম যে দুই পাশে কৃষি, জি জি, দুই পাশে আবাদি জমি, এই জায়গায় নাকি কোনো আবাদ টাবাদ চাষাবাদ করা যায় না। দেখেন, এই আমি দেখতে পাচ্ছি এখানে কপি চাষ, নিচে আলু চাষ করেছে, কিন্তু এই জায়গাতে যে কোদাল দেয় 1 ইঞ্চি যে আগে আসবে, সঙ্গে সঙ্গে লাখ মুখ দেওয়া রক্ত উঠবে। এর আগে কিন্তু আমি শুনেছি এই জমিওয়ালার কাছ থেকে। আচ্ছা। অনেক সমস্যা হয়েছে, এবং এই জমিওয়ালার কিন্তু যারা পূর্বপুরুষ তারা কিন্তু মারাও গেছে একটু ভুলের কারণে এই জায়গাতেই। আচ্ছা। তারা কিন্তু প্রাণলা ফেরাতে পারেনি, মানে হয়তোবা কোদাল দেয়, হয়তোবা কাটতে দিবে না, ওরা হয়তো কোদাল দিয়ে আঘাত করেছে বা কাটার চেষ্টা করছে, এই একটা সত্যনা ধরে সঙ্গে সঙ্গে ওঠি বাকশক্ত বন্ধু, ওখানে লাখ মুখ দাও, ওঠেই মারা গেছে ওই জায়গাতে। এই জায়গাতে আমি যেখানে জানাচ্ছি এই জায়গাতেই। আচ্ছা, এখান থেকে কিছু দূর গেলে ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে কর্নার, ওই কর্নারে, ওরে বাপরে, এটা তো আরো ভয়ঙ্কর জায়গা। আচ্ছা। মানে শোনেন, এটারই কিন্তু অংশ ওটা। আচ্ছা। কিন্তু মাঝখানে যেহেতু আবাদ হয়েছে, কিন্তু এই যে ঘাট হিসাবে এখানে আঘাত করা যায় না। আর ওটা কিন্তু সেই সময় নদী পূরণ হওয়ার পরে একটা দৌ ছিল ওটা। আচ্ছা। বিলীন হয়ে যাওয়ার পর একটা দৌ। আচ্ছা। আর সেখানে বলে নাকি অনেক মানে অলৌকিক ঘটনা ঘটতো। এখনো ওই রাস্তা দিয়ে কিন্তু এখনো গভীর রাত্রে, নিশি রাত্রে কেউ যেতে পারে না, একাকি গাড়ি লিয়ে যেতে পারে না, এখনো পারে না। এখনো ওখানে বলে নাকি যেমন ওই সিএনজি বা ট্রাক এগুলো বলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমি কমপক্ষে এখানে 100 জন লোকের কাছ থেকে শুনছি যে ভাই আপনারা সমস্ত জায়গায় চাষ করছেন, ওখানে কেন করেননি? কয় ভাই ওখানে এক কোদাল মাটিও কাটা যায় না, কাটা যাবে না, এবং ওই রাস্তা দিয়ে কিন্তু এখনো অনেক ইঞ্জিন ওখানে বন্ধ। তার মানে কি, আমার যেটা মনে হয় শিলাদেবী যখন এখানে ঝাঁপ দিল, মারা গেল,
আশা যে শিলাদেবীর উপরে পড়লো, হয়তো কোনো কাপড়ের টুকরা বা কিছু হয়তো ওখানেও গেছে, থাকতেই পারে নদীতে স্রোতে থাকতেই এখানে পারে। এবং ওখানে এই দুই জায়গাতে এক জায়গাতেও তারা হ্যাঁ হ্যাঁ এই পাশাপাশি এক হ্যাঁ। ঘের ওই মাথার এই মাথা। হ্যাঁ ভাই কিছুই এখানে আসলে আমরা দাঁড়ায় আছি কিন্তু এটা আর আদৌ খুব ভালো জায়গা না, না, কারণ এই জমিওয়ালারাই নিষেধ করে হ্যাঁ। এখানে আসলে থাকা উচিত হয় না। বুঝতে পারছি। এই সন্ধ্যা নামে আসতেছে, হ্যাঁ। যাওয়াটাই বেটার। চলো। বর্তমান সময়ে যে শিলাদেবীর ঘাট যেটা রয়েছে, আমি এখন কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে এগুলো কিন্তু ভরাট হতে হতে এগুলো কিন্তু আর বোঝার কোনো উপায় নাই যে এইগুলো আগে করতোয়া নদী ছিল। এখন করতোয়া নদী যেই জায়গায় চলে গেছে সেই জায়গায় এখন তারা নতুনভাবে এখানে শিলাদেবীর ঘাট যেটা আছে সেটা কিন্তু এই শিলাদেবীর ঘাট তারা এখানে বানাইছে। এখন আমি সেই জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং প্রতি বছর কিন্তু এখানে একটা করে হিন্দু ধর্মাবলম্বীদের কিন্তু পূর্ণ স্নান অনুষ্ঠান হয়। এখানে হিন্দুদের মহা শ্মশান রয়েছে, তারপর এখানে একটা মন্দির রয়েছে, সেই জায়গাকে ঘিরে কিন্তু হিন্দুদের এটা একটা পুণ্য স্থান এবং পুণ্য স্নান প্রতি বছর কিন্তু এখানে করা হয় এই নদীর তীরে, করতোয়া নদীর তীরে। ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বর্তমানের যে শিলাদেবীর ঘাট, সেটা কিন্তু এটা এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা সংস্কার করা হয়েছে, শান বাঁধানো ঘাট করা হয়েছে। এখানে প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এই যে করতোয়া যে নদীটা দেখতেছেন এই জায়গায় এসে কিন্তু তারা পুণ্য স্নান করে থাকে। তো এটা কিন্তু সেই আসল শিলাদেবীর ঘাট না। আসল শিলাদেবীর ঘাট কিন্তু আমি যে আগে যেখানে দেখালাম যে পরশুরামের প্রাসাদ থেকে বের হয়ে সামনের দিকে আসলেই যে জায়গাটুকু সেখানেই কিন্তু সেই শিলাদেবীর ঘাট। সেখান থেকেই লাফ দিয়ে এই করতোয়া নদী, এই যে এইগুলো যেটা দেখতেছেন এই করতোয়া নদী কিন্তু এইগুলো পুরোটাই আগে নদী ছিল। কালের গর্ভে কিন্তু এই নদীগুলো এখন সেটা জমি হয়ে গেছে। ভরাট হতে হতে সেই জায়গাটা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে দেখেন যে মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, বলা হচ্ছে যে এটাই হচ্ছে করতোয়া নদী। দেখেন কালে কালে এই নদীটা কিন্তু সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু এই নদীটা ছিল এক সময় অনেক বড়, অনেক চওড়া এবং অনেক স্রোত ছিল নদীর, কিন্তু এখন সেই স্রোতগুলো কিন্তু আর দেখা যায় না। করতোয়া নদীর যে বিধ্বংসী রূপ সেটাও কিন্তু আর দেখা যায় না। আর এটাই হচ্ছে সংস্কারকৃত নতুন যে শিলাদেবীর ঘাট, এটাই কিন্তু এখন হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্য স্নান হিসাবে কিন্তু এই জায়গায় তারা এসে প্রতি বছর পুণ্য স্নান করে থাকে। আর ওই যে দেখেন ওই পাশে যে মহা শ্মশানটা দেখতে পাচ্ছেন ওইটা শিলাদেবীর ঘাট, মহা শ্মশান। এই নদীটা পার হলেই এই যে বাঁশের যে সাঁকো আছে এই সাঁকোটা পার হয়ে ওই পারে গেলেই যে মহা শ্মশান সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে।